সংকটে আলোর দিশারি বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল। আপসীন নেত্রীর আদর্শ ধারণ করে জনকল্যাণে কাজ করার প্রত্যয় নেতা কর্মীদের। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ। নারীদের দেবেন ফ্যামিলি কার্ড, ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা, জেলা জুড়ে উৎসবের আমেজ। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে লাগবে 2 বছর, জানালেন বাণিজ্য মন্ত্রী। এবং চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বিষক্রিয়ায় 9 জনের মৃত্যুর ঘটনা তদন্তে 2টি কমিটি, কারো অবহেলা পেলে ব্যবস্থা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সংকটে আলোর দিশারি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলে স্মরণ করা হলো তাঁকে। ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশেষ প্রার্থনায় আত্মার মাগফিরাত কামনা করা হয়। আপসীন নেত্রীর আদর্শ ধারণ করে জনকল্যাণে কাজ করার প্রত্যয় নেতা কর্মীদের। বিএনপির সাবেক চেয়ারপারসন আপসীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। এ উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিভিন্ন স্থানে তার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার আপসীন ও দৃঢ় নেতৃত্বের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন তারা। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। মিরন আহমেদ, সময় সংবাদ। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন সরকার প্রধান। 3 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা প্রদান সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। নূর মোহাম্মদের পাঠান তথ্য ও রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রায় প্রতি সপ্তাহেই ঢাকার বাইরে সফর করছেন তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন সরকার প্রধান। প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান। কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। খুব আনন্দিত এবং উদ্দীলিত। আমরা অপেক্ষা করতেছি কখন এই মহেন্দ্রগণটা আসবে। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের যে উন্নয়ন পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে তা আরও বেশি বেগবান হবে, আরও বেশি ত্বরান্বিত হবে। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত একটা মুহূর্ত হবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে মনে করেন জনপ্রতিনিধিরা। কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে এই দেশে এই এলাকাতে মাছের চাষ হয় খুব বেশি, বিশেষ করে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। উনি অ্যাড্রেস করতে চাচ্ছেন যে আপনারা যে মাছ চাষ করেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আসছি। সাধারণ মানুষের মাঝেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা রক্ষা করা যাচ্ছে এবং মূলত ওনার আগমনটা কিশোরদের উন্নয়নের জন্য ব্যাপক সহায়ক হবে। প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারকি করছেন দলের কেন্দ্রীয় নেতারা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল স্তরের সরকারি কর্মকর্তারা এবং আমাদের দলীয় নেতাকর্মী সকলে মিলে আমরা এই কাজগুলো সম্পন্ন করছি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দর হয়। কর্মসূচি শেষে রোববার সন্ধ্যায় সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহাখালীর টিএনটি মাঠে দোয়া মোনাজাত এবং দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা রেখে এই শপথের প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নেতৃবৃন্দ সবাইকে বসার জন্য আহ্বান অনুরোধ। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। এবার যাচ্ছে অন্যান্য খবরে। লোডশেডিংয়ের মধ্যে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, চরম দুর্ভোগে যানবাহনের চালকরা। প্রভাব পড়ছে কারখানার উৎপাদনেও। রফতানিমুখী পোশাক কারখানাগুলো বন্ধ হওয়ার পথে। এদিকে গ্যাস সংকট পুরোপুরি নিরসনে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ সিএনজি ফিলিং স্টেশন। তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম জুড়ে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালকরা। গ্যাস নাই কেন এটা তো বলতে পারি না, কতক্ষণ দেয় না। মালিকের 1000 ইনকাম দান লাগে। এখানে গ্যাস পাচ্ছি না, ঘন্টাকে ঘন্টা আমরা রাস্তা ভাড়া দিতেছি, ওখানে বাসায় গেলে আবার কোম্পানি খুঁজ দিচ্ছে ইনকাম, আমরা কোথা থেকে দেব। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না চাঁদপুরে। নাওয়া খাওয়া বাদ দিয়ে পাম্পে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপরে এই যে রইতে দইলা গ্যাস লইলাম এই যে মাত্র প্রায় 2-3 ঘন্টা। তো এইভাবে চললে কি হইব দেশ? গ্যাস পাচ্ছি তাও প্রেশার নাই, মানে হয়তো বা 400-500 টাকার গ্যাস ঢুকতে পারে, এটা নিয়ে আমি ঢাকা যাইতে পারবো না। আবার নারায়ণগঞ্জে বুধবার থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ। গ্যাস নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। বুধবার বিকাল 4টা থেকে এই পর্যন্ত খেয়ে না খেয়ে গ্যাসের জন্য সিরিয়াল দিয়ে আছি। লাইনে গ্যাস না আসায় জ্বলছে না চুলা, প্রায় বন্ধ শিল্পের উৎপাদনও। ডাইং কারখানার পাশাপাশি রফতানিমুখী পোশাক কারখানাগুলো বন্ধের পথে। সিলেটের এক কর্মশালা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাস সংকট মোকাবেলায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে 2 বছর সময় লাগবে বলে জানান তিনি। রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন। এটা বানাতে হয়, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। এদিকে দিনাজপুরে বিদ্যুতের সরবরাহ বড় ধরনের ঘাটতির কারণে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। গ্রামাঞ্চলে সেচ, ক্ষুদ্র শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ আসে যায় এবং অতি শীঘ্রই থাকে না, তা বাচ্চাদের লেখাপড়া করার সমস্যা। রাতে 3-4 যাওয়া আসা করে, কারেন্ট বেকারে হারা গাড়ি চাঁদো দিয়ে পারি না, গাড়ি চলবাও পারি না। দিনাজপুরের চাহিদা 210 মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে 170 থেকে 175 মেগাওয়াট বিদ্যুৎ। তানজিল হাসনাত, সময় সংবাদ। মাদারীপুর কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 4 শিক্ষার্থী। একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার অনুসন্ধানে মাঠে নেমেছে র্যাব, পুলিশ ও সিআইডি। সঞ্জয় কর্মকার অভিজিৎ জানাচ্ছেন, বিস্তারিত ছবি তুলেছেন শাহাদাত আকন। প্রকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শুরু হয় ছোটাছুটি। মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ। শনিবার সকালে মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদ্রাসার কোল ঘেঁষে থাকা ইমন সর্দারের বাড়ির সামনে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয় মাদ্রাসার অন্তত 4 শিক্ষার্থী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে পাঠানো হয় ঢাকায়। শব্দ হইছে আব্বা মিষ্টির ব্যাগ ফালাই দিয়ে দৌড় দিয়ে গেছে, যাইয়ে দেয় ধুমার ভিতরে জ্বলতেছে। যাইয়ে দেই খালি ধুমারে, আমার মাইয়ারে মাইয়া চিল্লাতে দিই, আমার মাইয়াই সামনে, আমার মাইয়া
আমার সামনে তো আগুনে পড়তে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডির কর্মকর্তারা শুরু করেন অনুসন্ধান। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে লাল কস্টেপে পেঁচানো হাত বোমাটি ওই বাড়ির উঠানে দেখতে পান ইমন সর্দারের বাড়ির গৃহকর্মী বেবি বেগম। পরে কাজ শেষে তিনি বাড়ির সিঁড়িতে রেখে চলে গেলে শনিবার সকালে হাত বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরও থাকছে। সীমান্তে বিএসএফ এর অপতৎপরতা থামছেই না। এবার ঝিনাইদহে সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা রুখে দিল বিজিবি, টহল জোরদার। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প সচিব, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস মিলেছে, কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 11 ও 9 সদস্যের 2টি তদন্ত কমিটি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব, আর ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যাপারটা আরও নিশ্চিত করা হবে। এছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে জাহাজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণের কাজ শুরু হচ্ছে বলে জানানো হয়। আমরা ওদেরকে চ্যালেঞ্জ করব যে তোমরা যে আমাকে সার্টিফিকেশনটা দিলা ওটা কিসের উপর ভিত্তি করে, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো। তো আমরা চ্যালেঞ্জ করি, তারপর কি ব্যাখ্যা আসে দেখি, তারপর একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো। এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। পরিদর্শনে গ্যাসের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়ার কথা জানিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এখানে আসলে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শূন্য থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। গেল ফেব্রুয়ারিতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডটিতে নিয়মিত পরিদর্শনে অসঙ্গতি পাওয়া যায়। 15 জুলাই চট্টগ্রাম শ্রম আদালতে কারখানাটির বিরুদ্ধে মামলা দায়ের করে অধিদপ্তর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত 2 শ্রমিক রানা মিয়া ও খোকন মিয়াকে নিজ এলাকায় গাইবান্ধায় দাফন করা হয়েছে। রানা মিয়া সদর উপজেলার উত্তরপাড়া গ্রাম ও খোকন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার হলুদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সকাল 10:30টার দিকে তাদের মরদেহ এলাকায় এসে পৌঁছায়। পরে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের মৃত্যুতে শোক নেমে আসে পুরো এলাকায়। তারা দুজনেই দীর্ঘদিন থেকে ওই ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। এর আগে 14 আগস্ট সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাসে রানা ও খোকন সহ 9 শ্রমিকের মৃত্যু হয়। ঝিনাইদহ সীমান্ত দিয়ে 4 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি তা রুখে দিয়েছে। দুপুরে মহেশপুর সীমান্তের চাপাতলা মাজার এলাকায় 4 জনকে কাঁটাতারে বেড়া খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে প্রতিহত করে খালিশপুর 58 বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দল। তারা শূন্য লাইন থেকে ভারতের 150 গজ ভিতরে কলাবাগান অবস্থান করছেন। এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন করে নারী ও শিশু রয়েছে। ঝিনাইদহ নিখোঁজের 4 দিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার হরিপুর গ্রামের ট্রাক ড্রাইভার রমজান আলী 4 দিন আগে নিখোঁজ হন। নিখোঁজের পরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। আজ দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রমজান আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। চট্টগ্রাম নগরীর পাঠানটুলি গায়েবী মসজিদের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই যুবক পুকুরে গোসল করতে নামেন, পরে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে, তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। লালমনিরহাট ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 6 জন। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধার সোনালী ব্যাংক এলাকায় আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালক সহ আরও 2 যাত্রী গুরুতর আহত হন। এদিকে নড়াইলে মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেল্পার নিহত হন, আহত হন 3 জন। সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এই সময় তিনি নিহত দম্পতির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। পরে তিনি জানান, এ ধরনের হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেফতার করা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধেও দৃষ্টান্ত হয়ে থাকবে। এর আগে এই ঘটনায় শুক্রবার নিহত দম্পতির মেয়ে সেরেনিয়া সুলতানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সিলেটের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তা বোধ যেন আশ্বস্ত থাকে, মানুষ নিরাপত্তা বোধ নিয়ে, সেই জন্য এর প্রকৃত অপরাধীর চিহ্নিত হওয়াটা প্রয়োজন, গ্রেফতার করা। বাংলার সময়ে আরও থাকছে। কয়েক দশকও মেঘনার চরে পৌঁছায়নি নাগরিক সুবিধা, নেই বিদ্যুৎ, সুপেয় পানীয়, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ বঞ্চিত হাজারো শিশু, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। 15 আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে নাটোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 15 আগস্ট ঘিরে নাশকতা প্রতিরোধে শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় সদরের কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল হেলাল সহ একাধিক মামলায় আত্মগোপনে থাকা 6 কর্মীকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। নরসিংদীতে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান অভিযুক্ত সহ 5 জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাফাদি মির্জা বিজয় সহ 5 জনকে গ্রেফতার করে র্যাব 11। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 2 আগস্ট পলাশের হাসানহাটা এলাকায় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুমকে হত্যার অভিযোগ ওঠে সাফাদি মির্জা বিজয় ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় পলাশ থানায় 37 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতে আরও 10 থেকে 15 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের শ্যালক। 2070 সাল নাগাদ অন্তত 1 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। রানওয়ে সম্প্রসারণের পাশাপাশি বাড়ানো হবে বিমানের পার্কিং স্পেস। তবে 2025 সালে এই মাস্টার প্ল্যান প্রণয়ন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এগিয়েছে মাত্র 50%। সোয়াখর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। 6 বছর আগেই ফ্লাইট ওঠানামার পাশাপাশি যাত্রীবহন সক্ষমতার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আর 26 বছর আগে এই বন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল জাপানি দাতা সংস্থা জাইকা। এরপর থেকে শুধু পরিকল্পনা হয়েছে বিমানবন্দরকে এগিয়ে নেওয়ার। ভিতরে যে স্থাপনাগুলি আছে, যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন আবার আধুনিক করা প্রয়োজন। নানা সীমাবদ্ধতার মাঝেও শাহ আমানত বিমানবন্দরে প্রতি বছর গড়ে 8,500
আন্তর্জাতিক এবং 12,000 অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে, আর যাত্রী পরিবহন হয় 15 থেকে 16 লাখ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিমানবন্দর ঢাকার শাহজালাল বিমানবন্দরের মতোই ট্যারিফ আদায় করলেও সে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। ঢাকা বিমানবন্দর এবং চিটাগং বিমানবন্দর দুটোটারই কিন্তু ট্যারিফ। কোনো এয়ারলাইন্স যদি পাগল না হয় সে তো চিটাগংয়ে আসবে না, সেজন্য চিটাগংয়ে কেউ আসে না। আপনি কার্গো ভিলেজ পুড়ে গেল ঢাকায় বা চিটাগংয়ে, কিন্তু কার্গো ভিলেজটা আপনার এমটি এখন, ইউ আর নট ইউটিলাইজিং। মাস্টার প্ল্যান অনুযায়ী 3টি পর্যায়ে আগামী 44 বছরে যাত্রীবহন সক্ষমতা পৌঁছানো হবে 1 কোটিতে। এর মধ্যে 2035 সালে 50 লাখ, পরের 15 বছরে যাত্রী বাড়বে 20 লাখ এবং সবশেষ 2070 সালে যাত্রী সংখ্যা আরও 30 লাখ বাড়িয়ে 1 কোটি করা হবে। তো এটা একটা জার্মান কোম্পানি করছে এবং আশা করি আমাদের নতুন সরকার যেহেতু এসছে, এই মাস্টার প্ল্যানের কাজে একটা গতিশীলতা আসবে। শুধু দেশীয় কিংবা বাজেট এয়ারলাইন্সের উপর ভরসা না করে বড় এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে কিন্তু বিজনেস ক্লাসও অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সেটাকেও যদি প্রায়োরিটি দেওয়া হয়, আমরা বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে এয়ারপোর্টকে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন করে তৈরি করা হবে অ্যারাইভেল ও ডিপার্চার লাউঞ্জ এবং একাধিক বোর্ডিং ব্রিজ। ভূপ্রকৃতিগত অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বন্দর নগরী হিসেবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর। বিমানবন্দরের মাস্টার প্ল্যান যথাযথ বাস্তবায়ন করা হলে একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলেই চট্টগ্রাম হয়ে উঠবে প্রকৃত অর্থে বন্দর নগরী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজার আইকনিক রেল স্টেশনে উদ্বোধনের 2.5 বছর পরও চালু হয়নি সব সেবা। লাগেজ, লকার, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল সহ বেশিরভাগ সুবিধা মিলছে না। তবে এবার রেল স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। দূর থেকে দেখলে চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল ভবন, ঝিনুক আকৃতির ফোয়ারা, প্রশস্ত পার্কিং আর আধুনিক নকশা, সব মিলিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন। 2023 সালের 11 নভেম্বর উদ্বোধনের পর নিয়মিত ট্রেন চলাচল শুরু হলেও 2.5 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি স্টেশনটির সব কার্যক্রম। পরিকল্পনার বেশিরভাগ অংশই বাস্তবে রূপ নেয়নি। 29 একর জমির উপর 1,87,000 বর্গফুট আয়তনের 6তলা ভবন অনেকটাই এখনও নীরব ও ব্যবহারহীন। অপর্যাপ্ত ফ্যান, চলন্ত সিঁড়ি, লিফট ও অপেক্ষমান কক্ষের সেবা নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। সার্ভিস যাতে পর্যটকরা পায় সেই ব্যবস্থা করতে হবে। ফরেনার যখন আসবে দেখবে যে বাংলাদেশের এত সুন্দর সুযোগ ব্যবস্থা এখানে আছে, তখন তারা আরও পর্যটন বাড়বে। বসলে দেখা যায় কি পর্যাপ্ত এখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তারপরে গরমের মধ্যে নিয়ে করে বসে থাকতে হয়, গাদাগাদি করে বসে থাকতে হয়, এই আর কি। আসলে যথাযথ হচ্ছে বলে মনে হচ্ছে না। এই যে লকারে ব্যাগ রাখার কথা ছিল বা থারুকমানের হোটেল পাওয়ার কথা ছিল, এগুলা নাই। লিফটগুলা চলে না। সুযোগ সুবিধা, এই যে আপনারা হচ্ছে সিঁড়ি, চলন্ত সিঁড়ি, এরপর এখানে একটা রেস্টুরেন্ট করার কথা ছিল, এরপর একটা ওই হোটেল করার কথা ছিল। যদি এই সুযোগ সুবিধাগুলো খুব দ্রুত করা যায় তাহলে আমাদের জন্য খুব যাতায়াত করতে খুবই সুবিধা হবে। জনবল সংকটের দাবি স্টেশন কর্তৃপক্ষের। আইকনিক স্টেশনটা খুব বাংলাদেশের একটি খুব সুন্দর একটা স্টেশন হয়েছে। এই স্টেশনের সুযোগ সুবিধা এখনো পর্যন্ত সবাই পাচ্ছে না, যেহেতু আমাদের ট্রেনের সংখ্যা কম এবং পুরো বিল্ডিংটা এখনো পর্যন্ত চালু হয়নি। এদিকে স্টেশনটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলপথ প্রতিমন্ত্রী। এটা একটা লাভজনক স্টেশন কক্সবাজারটা, এখানে যাতে আরও ট্রেন বৃদ্ধি করা হয়, যাত্রী সেবা বৃদ্ধি করা হয়, এই যে সমস্ত সুবিধাগুলো আছে এগুলো যাতে চালু করা হয় এখানে, যাতে পর্যটকদের সুবিধা হয়। এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। অসংখ্য গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগের জন্য পৌর কর্তৃপক্ষের গাফিলতি থেকে দায়ী করছেন ভুক্তভোগীরা। বরাদ্দ পেলে টার্মিনাল আধুনিকায়নের কাজ শুরু করা হবে বলে জানান পৌর প্রশাসক।
চারদিকে কদমাক্ত মাটি, খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। ভোগান্তির এমন চিত্র লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনালের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলের অনুপযোগী পরিবেশে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। ভুক্তভোগীরা জানায়, টার্মিনালের সীমানা প্রাচীর ভাঙা ও বৈদ্যুতিক খুঁটিতে বাতির ব্যবস্থা না থাকায় অন্ধকার নামলেই ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। আর মোটরযান শ্রমিকদের অভিযোগ, নিয়মিত পৌর টোল আদায় করা হলেও নেওয়া হচ্ছে না টার্মিনাল সংস্কারে কোনো ব্যবস্থা। পুষ্কুলের মতনই রয়েছে, আমরা গাড়ি ঢুকাতে পারতেছি না। বিগত 16-17টা বছরের টার্মিনালে অবহেলিত। গাড়ির বাম্পার একদম কিছু থাকে না, বাম্পার ভেঙে যায়, আপনার বডি ভেঙে যায়। আমাদের মতো এত অসহায়, এত কষ্টে অবহেলিত টার্মিনাল আর কোথাও নাই। পৌরসভার মধ্যে এই টার্মিনাল মানুষ আশ্চর্য হয়ে যায়। সবার কথা একটাই হলো, আপনারা পৌরটোল বন্ধ করেন। পৌর প্রশাসক জানান, বরাদ্দের অভাবে টার্মিনালটি পুরোপুরি ব্যবহার উপযোগী করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই শুরু হবে আধুনিকায়নের কাজ। এবং আধুনিকায়নের জন্য আমরা একটা প্রকল্প জমা দিয়েছি। এটা প্রকল্প অফিস থেকে অনুমোদন আসলে আমরা বড় আকারের সংস্কার করতে পারবো। 1996 সালে শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় 1.5 একর ভূমির উপর নির্মাণ করা হয় লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। তিস্তা ব্যারেজের ভাটিতে আরেকটি ব্যারেজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি বলে জানিয়েছেন সমন্বয়কারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের সানিয়াজান নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বছর শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। আর শুষ্ক মৌসুমে নদীতে পানি ধরে রাখতেই সরকারের কারিগরি কমিটি নতুন ব্যারেজ নির্মাণের পরামর্শ দিয়েছে। শুকনা মৌসুমে পানির সংকট হবে, সেটা টেকনিক্যাল টিমকে আমরা বলেছিলাম যে আপনারা শুকনা মৌসুমে পানি ধরে রাখার কি ব্যবস্থা হবে। ওনারা নতুন করে প্রস্তাব করেছেন যে ডাউনে আর একটা ব্যারেজ করতে হবে। আগামী 18 তারিখ বুয়েটে আমাদের একটি এই ব্যাপারে সেমিনার রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। ওনার কথা হচ্ছে যে আমি দ্রুত সময় কাজ করতে চাই। বাগেরহাট সদরে ভৈরব নদীর রিং বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার 3 সপ্তাহ হয়নি সংস্কার। প্রতিদিন প্লাবিত হচ্ছে আশপাশের এলাকা। জুলাই দ্বিতীয় সপ্তাহে ভেঙে যায় রিং বেড়ি বাঁধের 50 মিটার বেশি অংশ। প্রতিদিন জোয়ারের পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকালয় ও সড়ক। পানি বৃদ্ধির সময় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন রাস্তায়। এরই মধ্যে ভেসে গেছে ঘেরের চিংড়ি ও পুকুরের মাছ। মাঝিডাঙ্গা আশ্রয়ন প্রকল্প, আশপাশের এলাকায় পানিবন্দী প্রায় 300 পরিবার। ভেঙে যাওয়া অংশ সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাঝে সমান পানি, ঘর বাড়ি সব বুড়ে গেছে, আমাকে কেউ একটু দেখে না। আমাদের এই নদীতে মানে আপনার সাইড দিয়ে পানি ভরে ঘর দুয়ার সব আগামাথা ভরে যায়। ঋণ বেড়িটা ভাঙিয়ে গেছে, এই ঋণ বেড়িটা দেবে এরকম টিওনো, ডিসি, এসপি, এসিলেন্ট এরা কেউ আসে না। কাঁচা রাস্তা সব ভাঙিয়ে সব এক হয়ে গেছে, নদী মাছটা সব বাইরে হয়ে গেছে ঘেরের। নদী ভাঙন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে জেগে ওঠা চরের বাসিন্দারা। এক একটি চরে বসবাসের 1 দশকের বেশি সময় পার হলেও নাগরিক সুবিধার ছিটে ফোঁটাও পৌঁছায়নি। নেই ভালো যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সুপেয় পানি কিংবা স্বাস্থ্যসেবা। বিদ্যালয় না থাকায় কয়েক হাজার শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। সাইফুল্লাহ কামরের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর মেঘনার অববাহিকায় বিস্তীর্ণ জলরাশির মাঝে চর আতাউরের এই বাসিন্দাদের বসতি প্রায় কয়েক দশক ধরে, কিন্তু তাদের কর্মসংস্থানের নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। জীবনযাত্রার ন্যূনতম নাগরিক সেবা থেকেও বঞ্চিত তারা। বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নৌকাই তখন একমাত্র ভরসা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কিংবা জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। নদী ভাঙনে বারবার ভিটেমাটি হারানো এসব মানুষের জন্য 2022 সালে সরকারের পক্ষ থেকে করা হয়েছিল গৃহায়নের ব্যবস্থা। 500-1000 টাকা দিয়ে আমরা নদী পারি তো যাইতে হয়, বাচ্চার জন্য ওষুধ আনতে হয়। মহিলাদের কোনো কিছু হইলে আমরা যে কোথায় নিমু এরকম কোনো আমাদের ব্যবস্থা নাই। সরকার এটার কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা পাবো, আর না হলে আমাদের ছেলেবেলের ভবিষ্যৎবাণী খুব অন্ধকার। একই চিত্র উপজেলার চর গাছিয়া ও ঢাল চরের। কোনো বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুরা। নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা।
এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই। ফলান চাবা সব মূর্খ করিয়া লাইছি, কোনো রকম দিন যার রাইত আর হাইলে খাইয়ে ন হাইলে ন খাইয়ে। একটা পুকুরও তলাক নাই। সরকার আমাদেরকে একটা স্কুল দেয় নাই, মাদ্রাসা দেয় না, মসজিদ দেন নাই, কোনোটা দেয় নাই। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এসব চরে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জীবনমান ও মৌলিক সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেসরকারি উন্নয়ন সংস্থা তাদেরকে অনুরোধ করব তাদের কর্মসূচিগুলোতে যাতে এই চরাঞ্চলগুলিতে সম্প্রসারিত করে, যাতে এখানকার মানুষ নাগরিক সুবিধা জীবন পেতে পারে। হাতিয়া উপজেলার চর আতাউর, চর গাছিয়া ও ঢালচরে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্রে পর্যাপ্ত জায়গার অভাব। ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় জেলেদের। এতে নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। আধুনিক অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন পেলে সমস্যা সমাধানের আশা বিএফডিসির। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। মাছের ড্রামে কানায় কানায় পূর্ণ ঘাট, মাছ ভর্তি নৌকার জটলা। একটু দাঁড়ানোর মতো জায়গা না থাকায় ড্রামের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের। এমন চিত্র শুধু রাঙ্গামাটির বিএফডিসি ঘাটেরই নয়, জেলার প্রতিটি অবতরণ কেন্দ্রেরই একই দশা। ঘাটে স্থান সংকুলন না হওয়ায় অদূরেই নোঙর করে সিরিয়ালের অপেক্ষায় মাছ ভর্তি নৌকা। শুধু ঘাটেই নয়, প্যাকেজিংয়ের স্থানের অবস্থাও একই। পর্যাপ্ত জায়গা না থাকায় যত্রতত্র প্যাকেজিং করা হচ্ছে মাছ। দ্রুত অবতরণ ও আনুষঙ্গিক কাজ শেষ করতে না পারায় নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। এতে লোকসান গুনতে হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের। জায়গা শর্টের কারণে ড্রামের জন্য হাঁটা চলার কষ্ট, কাজকর্ম করার জন্য কষ্ট হয়। ঠিক মতো মাছ প্যাকিং করতে পারতেছে না, বরফ নামাইতে পারতেছে না। 10টা থেকে মাছ ল্যান্ডিং করে উপরে আস্তে আস্তে 6টা বেজে যায়। ওই 6টা বাজার পরে ওই মাছগুলো নষ্ট, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের মাছগুলো ফসানোর কারণে আমরা প্রচুর লস, জেলে মরে গেছে। সোজা কথা, 10 টাকা কেজিও জেলে দাম পাবে না। আধুনিক মানের অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পর অনুমোদন পেলেই সমস্যার সমাধান হবে বলে জানান বিএফডিসির এই কর্মকর্তা। শীঘ্রই প্রকল্পটা পাস হবে, এই সংক্রান্ত জনবলের মিটিং হয়ে গেছে। এই প্রকল্প পাস হলে আমাদের অবকাঠামো সম্পূর্ণ পরিবর্তন হবে এবং নতুন করে অবকাঠামো করা হবে এবং প্যাকিং শেডের পরিমাণ সম্প্রসারণ করা হবে। বিএফডিসির এই অবতরণ কেন্দ্রে শতাধিক ব্যবসায়ী ও প্রায় 1200 শ্রমিক রয়েছে। সময় সংবাদ, রাঙ্গামাটি। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের 34 দিন পর তৃতীয়বারের মতো গণনা হচ্ছে দানের টাকা। সকাল থেকে কড়া নিরাপত্তায় চলছে গণনা কাজ। 5টি দান বাক্স থেকে 3 বস্তা টাকা পাওয়া যায়। মাদ্রাসার শিক্ষার্থী মসজিদ কমিটির সদস্যরা টাকা গণনায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। গণনা শেষে জেলা প্রশাসনের সরকারি তহবিলে এই অর্থ জমা হবে। এর আগে গত 22 মে প্রথমবার ও 11 জুলাই দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হয় শাহজালাল মাজারের দানের টাকা। একই ফরম্যাট যারা ছিলেন তারাই থাকবেন এবং যথারীতি ব্যাংকের লোকজন আসবেন, টাকা গণনা হবে এবং জেলা প্রশাসকের যে অ্যাকাউন্ট আছে সেখানেই সবগুলো টাকাই ওই অ্যাকাউন্টেই জমা হবে। 11 তারিখে পরে এটা একটু গ্যাপ গেছে, এক মাসের মতো মাজারের মোতাল্লি আছে তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে, যাতে কোনো প্রকারের সন্দেহ অবিশ্বাস যাতে না থাকে। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকটে আলোর দিশেরই বেগম খালেদা জিয়া। জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল। আপসীর নেত্রীর আদর্শ ধারণ করে জনকল্যাণে কাজ করার প্রত্যয় নেতা কর্মীদের। কাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ। নারীদের দেবেন ফ্যামিলি কার্ড। ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা। জেলা জুড়ে উৎসবের আমেজ। এবং গ্যাস সংকটে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। পূর্ণাঙ্গ চাহিদা মেটাতে অবকাঠামো নির্মাণে লাগবে 2 বছর, জানালেন বাণিজ্য মন্ত্রী। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, যুক্ত হবেন সহকর্মী স্বপ্নব নিবেশ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।